শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের এই আয়োজনে। আমরা আজ কথা বলবো উচ্চ রক্তচাপ প্রসঙ্গে। আমরা ঘরে ঘরেই শুনছি উচ্চ রক্তচাপের যে প্রবণতা সেটি বাড়ছে। কেন এই আধুনিক সময়ে এসে উচ্চ রক্তচাপের সমস্যাটি আমরা বেশি মোকাবেলা করছি সেটি আমাদের জানা দরকার। একই সাথে উচ্চ রক্তচাপ যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে কি করণীয়, উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে আমরা কিভাবে এটি ব্যবস্থাপনার অধীনে আনব সেটিও আমাদের খুঁজতে হবে। এ বিষয়ে আমরা কথা বলবো এবং দর্শক আপনারা যারা যুক্ত আছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাদের নিজস্ব যে সমস্যা আছে সেটির সমাধান খুঁজতে পারেন আজকের বিশেষজ্ঞদের সাথে। তাহলে পরিচিত হচ্ছি আজকে যারা আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন তাদের সাথে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দুজন বিশেষজ্ঞ। আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, তিনি অধ্যক্ষ TMSS মেডিকেল কলেজ বগুড়া এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হাইপারটেনশন এবং রিসার্চ সেন্টার। ডক্টর জাকির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর মোস্তাক। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ডক্টর মঞ্জুর মোর্শেদ যুক্তরাষ্ট্র থেকে। তিনি ইনভেসিভ কার্ডিওলজিস্ট, কনসালটেন্ট ইনভেসিভ কার্ডিওভাস্কুলার ডিজিজ, এশিয়ান মেডিকেল কেয়ার, আলবার্ট আইনস্টাইন মন্টিফিয়ার মেডিকেল সেন্টার, যুক্তরাষ্ট্র। ডক্টর মঞ্জুর মোর্শেদ, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর মোস্তাক। আমি প্রথমে ডক্টর মঞ্জুর মোর্শেদ আপনাকে দিয়ে একটু শুরু করি যে এই যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের যে সমস্যাটির কথা বলছি, এটি আসলে এখন কতখানি ব্যাপক আকার ধারণ করেছে? আপনি যুক্তরাষ্ট্রে আছেন সেই প্রেক্ষিতেও বলবেন এবং একসাথে বাংলাদেশ প্রসঙ্গটি যদি আলোচনায় আনেন। জি, সর্বপ্রথমে আমি ডক্টর মোস্তাক এবং চ্যানেল 24-কে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সেই সাথে ডক্টর জাকিরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং দর্শকবৃন্দকে অনেক সালাম জানাচ্ছি। জি, আমাদের এখানে সিডিসি, যেটি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, মে 2023-র এস্টিমেট অনুযায়ী 119.9 মিলিয়ন আপনার ইউএস অ্যাডাল্ট আপনার এই ব্লাড প্রেশারে আক্রান্ত এবং এটি অলমোস্ট নিয়ারলি half of the population, almost about 1 in 4 adults with hypertension have their hypertension under control, এবং অনেকগুলো আপনার জানেও না যে আপনার এই ব্লাড প্রেশার যে এরা আক্রান্ত। আর যদি আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা ডাটা আমি পেয়েছিলাম যে 1.5 কোটির উপরে আপনার এই ব্লাড প্রেশারে আক্রান্ত, এবং তার মধ্যে একটা কতজন মানুষ, আমি একটু দেখে দিই, এটি হচ্ছে যে ওনারা বলেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 70 লাখ পিপল আপনার মারা যায় আপনার এই ব্লাড প্রেশার জনিত কারণে। এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এস্টিমেট আর কি। জি, তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের পৃথিবীব্যাপী আসলে যুক্তরাষ্ট্রের কথা বলছি অথবা বাংলাদেশের কথা বলি, সর্বত্রই এটি আসলে একটি ব্যাপক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আমরা ডক্টর জাকির হোসেন আপনার কাছে যদি আসি, যে বাংলাদেশে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং একটি প্রতিষ্ঠানেরও আপনি প্রতিষ্ঠা করেছেন যেখানে হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। তার আলোকে যদি বাংলাদেশের চিত্রটি আরেকটু আমাদেরকে পরিষ্কার করেন যে উচ্চ রক্তচাপের সমস্যাটি এখানে কতখানি ব্যাপক আকার ধারণ করেছে। ধন্যবাদ ডক্টর মুস্তাক। পাশাপাশি ডক্টর মঞ্জুর মোর্শেদ, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি শুধু যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হয়েছে। আসলে উচ্চ রক্তচাপ প্রিভিলেন্স ডে বাই ডে বেড়েই যাচ্ছে। বাংলাদেশের কনটেক্সটে বলছি, 1976-এ আমাদের ন্যাশনাল প্রফেসর নুরুল ইসলাম স্যার একটা স্টাডি করেছিলেন ঢাকা মেডিকেল কলেজে, এবং সেখানে উনি প্রিভিলেন্স শো করেছিলেন বা পেয়েছিলেন 1.76%। কিন্তু এখন দেখেন গত কয়েক বছরের বাংলাদেশের বিভিন্ন স্টাডিতে দেখা যায় অ্যারাউন্ড 20 to 30% অ্যাডাল্ট পপুলেশন 18+ যাদের বয়স, তাদের উচ্চ রক্তচাপ, এবং উইথ ইনক্রিজিং এজ এর প্রিভিলেন্স গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। এবং আমরা সকলেই জানি এই উচ্চ রক্তচাপ নন কমিউনিকেবল ডিজিজের একটা অন্যতম কম্পোনেন্ট, এবং সারা বিশ্বে এখন কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের প্রাদুর্ভাব অনেক বেশি, এবং এই ডিজিজগুলো প্রিভেন্ট করতে হবে। কিন্তু একবার যদি হয়ে যায় তাদের আমরা ট্রিটমেন্ট করে হয়তো কন্ট্রোল করতে পারবো, কিন্তু তার কমপ্লিকেশনটাকে কিন্তু একেবারে নির্মূল করতে পারবো না। তাই আমাদের টার্গেট হবে এই ডিজিজগুলোকে আমরা হইতেই দিব না। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই প্রিভেনশন
প্রতিরোধ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ডক্টর জাকির হোসেন, যে এই অসুখ একবার যদি হয়ে যায়, উচ্চ রক্তচাপের কথা বলি, এটাকে আবার স্বাভাবিকভাবে ওষুধ ছাড়া ফিরিয়ে আনা এটি কিন্তু খুবই দুরূহ একটি কাজ, অসম্ভবই বলা চলে। সে কারণে যাতে এটি না হয় সেটির দিকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমি এই প্রসঙ্গে ডক্টর মঞ্জুর মোর্শেদ আপনার কাছে যদি আসি, যে এমন একটি অসুখ উচ্চ রক্তচাপ যেটি থেকে পরবর্তীতে আরও অনেক জটিলতা তৈরি হয়, সেটি আমরা জানব, কিন্তু কেন উচ্চ রক্তচাপের এই যে প্রাদুর্ভাব যেটি এটি এতখানি বেড়ে গেল, এই বিষয়ে আপনাদের গবেষণা অথবা পর্যবেক্ষণ কি আসলে? জি, সর্বপ্রথমে আমি বলি যে এই যে হাইপারটেনশন, এটি কিন্তু অনেক কারণে হতে পারে। আমাদের যে লাইফস্টাইল, আমরা যে এখন সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, সেটি একটা কারণ হতে পারে। তারপর আমাদের যে প্রসেস ফুড আমরা যেরকম খেয়ে থাকি এখন, ইদানিং আমরা অনেক রেস্টুরেন্টে বেশি খেয়ে থাকি, এবং রেস্টুরেন্টে খাওয়া মানে এগুলি প্রিজারভেটিভ ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, অনেক সল্ট ব্যবহার করা হয়ে থাকে, সেটি একটা কারণ হতে পারে। তারপর আপনার ওবিসিটি, যেহেতু সেডেন্টারি লাইফস্টাইল, প্রসেস ফুড, আনহেলথি ফুড, এগুলোর উপর আমাদের যে ওবিসিটি আছে, আমাদের যে বডি মাস ইন্ডেক্সটা এখন 25-এর উপরে, বিশেষ করে সাউথ এশিয়ানদের আরও একটু কমেও ওবিসিটি ধরা হয়ে থাকে, ওভারওয়েট ধরা হয়ে থাকে, সেটি একটা কারণ হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক কম্পোনেন্ট সবসময় একটা থাকতে পারে, সেটি একটা হতে পারে। তারপর এইভাবে অন অ্যান্ড অন আপনার বিভিন্ন ধরনের, যেমন আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল, এগুলির সাথেও একটা সম্পৃক্ততা আছে পরোক্ষভাবে, সেটির জন্য হতে পারে। এবং আমি যে এগুলি বললাম, অনেক ম্যাক্সিমাম ব্লাড প্রেশারটা হচ্ছে যে অ্যাসেনশিয়াল হাইপারটেনশন বলে থাকে, যেটা হচ্ছে যে উই ডোন্ট নো হোয়াট কজেস ইট। আমি এগুলি বললাম, এগুলো কিছুটা কারণ আছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু জানা দরকার যে সেকেন্ডারি হাইপারটেনশন মিনস অন্য কোনো কিছুর কারণে আপনার এই ব্লাড প্রেশারটা হয়ে থাকে। এবং সেটি কি কারণ হতে পারে, যেমন আমাদের কিডনির উপরে যে একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে দুটি, সেগুলোর টিউমার যদি হয়ে থাকে সেগুলোর জন্য হতে পারে। অনেক সময় আপনার কনজেনিটাল হার্ট ডিজিজ যদি থেকে থাকে, ব্লাড ভেসেলের যে প্রবলেম থাকে সেটির জন্য হতে পারে। অনেক সময় আমরা বার্থ কন্ট্রোল, মেয়েরা অনেক সময় বার্থ কন্ট্রোল ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করে থাকে, কিংবা কোল্ড মেডিসিন ব্যবহার করে থাকে, কোল্ড মেডিসিনের মধ্যে যে ডেক্সট্রোমেথরফেন আছে সেটার জন্য হতে পারে। অনেক সময় আবার ইলিগাল ড্রাগ যেমন কোকেইন, অ্যাম্ফেটামিন ব্যবহার করা হয়ে থাকে, সেটির জন্য হতে পারে। থাইরয়েড প্রবলেমের জন্য হতে পারে, কিডনি ডিজিজের জন্য হতে পারে। অনেক সময় আমাদের যে স্নোরিং হয়ে থাকে রাত্রে ভালো করে, বিশেষ করে নেক সার্কামফারেন্স যদি অনেক বড় হয়ে থাকে, বিশেষ করে 18-এর উপরে যদি হয়ে থাকে, তখন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটা ঝুঁকি থাকে, সেটির জন্য হতে পারে। তো এরকম অনেক কারণ আপনার হতে পারে। আচ্ছা, তাহলে আসলে সঠিকভাবে কারণটি নির্ধারণ করা এবং সেই অনুযায়ী এটার ব্যবস্থাপনায় যাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা ওই দিকটায় যাব, ব্যবস্থাপনার যে প্রসঙ্গ। তার আগে আমার মনে হয় ডক্টর জাকির হোসেন আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে এই যে উচ্চ রক্তচাপ হচ্ছে, আমরা এটি কেন আমাদের জন্য বিপদের কারণ, উচ্চ রক্তচাপ হলে আর কি কি জটিলতা আমাদের দেখা দেয়, এই বিষয়টি আপনি একটু পরিষ্কার করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে হাইপারটেনশন, লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল হাইপারটেনশন থেকে বেশ কিছু জটিলতা হয়। তার ভিতরে অন্যতম হলো আমাদের শরীরে অ্যাথেরোস্ক্লেরোসিস নামে একটা প্রসেস চলতে থাকে, এবং সেই অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসের মাধ্যমে আমাদের রক্তনালীগুলা ন্যারো হয়ে যায়, ওয়ালটা থিকেন্ড হয়ে যায়, এবং এতে করে সার্কুলেশনটা স্লো হয়ে যায়, অথবা পোর সার্কুলেশন টু দ্য ডিফারেন্ট অর্গান হয়। ফলশ্রুতিতে দীর্ঘদিন যদি এরকম থাকে তখন ইস্কিমিয়া ডেভেলপ করে, যেমন হার্টের ক্ষেত্রে ইস্কিমিক হার্ট ডিজিজ, যেটা কনসিকুয়েন্স হলো অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অথবা হার্ট ফেল হতে পারে। ব্রেনে যেমন স্ট্রোক হতে পারে, অথবা কিডনিতে যেমন রেনাল ফেলর, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এছাড়া চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এমনকি অন্ধত্ব হতে পারে। এবং শরীরের বিভিন্ন অঙ্গের রক্ত নালীগুলো যখন ন্যারো হয়ে আলটিমেটলি ব্লক হয়ে গেলে সেই অঙ্গগুলো পচন ধরতে পারে। অর্থাৎ আমরা বলি উচ্চ রক্তচাপের কিছু টার্গেট অর্গান আছে, সেই টার্গেট অর্গান ড্যামেজ, তার ভিতরে অন্যতম ব্রেন, হার্ট, কিডনি, চোখ এবং রক্তনালী। এটা হলো লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল হাইপারটেনশনের কনসিকুয়েন্সেস। এরপরেও উচ্চ রক্তচাপ যদি হয়ে যায়, আমরা যদি ট্রিটমেন্ট করে কন্ট্রোলেও রাখি, সেই ক্ষেত্রে এই জটিলতাগুলো হওয়ার চান্স অনেক কম। হবে না তা না, কিন্তু হওয়ার চান্স অনেক কম। এই জন্য আমরা সবসময় বলি উচ্চ রক্তচাপ আমরা হতে দিব না। কিভাবে দিব?
সেটা হলো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই প্রসঙ্গে যাব ডক্টর জাকির হোসেন, কারণ ওখানেই আমাদের বারবার ঘুরে ফিরে আসতে হচ্ছে যে কীভাবে আমরা উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারি। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে তারপরে বিরতি যাব। দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। আমি মজিবুর রহমান, দিনাজপুর থেকে। জি স্যার, আমার মঞ্জুর মোর্শেদ স্যার, থাইরয়েডের সমস্যার কারণে কার্ডিয়াক প্রবলেম হয়। এটা কি থাইরয়েডের ওষুধ কি কন্টিনিউ করতে হয়, নাকি একটা শিডিউল টাইমে শেষ করে ফেলতে হয়? আমি একটা সময় পর্যন্ত থাইরয়েডের কার্বিজল ট্যাবলেট খেয়েছি, তো হচ্ছে এই তখন আমাকে ভালো লাগে না, তাহলে কাছে কেটে হয়ে যায়, শরীরে ঘাম হয়। আবার যদি খাওয়া শুরু করি তখন আমাকে ভালো লাগে। এই বিষয়ে যদি স্যার কিছু তাহলে। আচ্ছা, ওকে দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। থাইরয়েড তার সমস্যা আছে এবং সেটার কারণে তিনি যে ওষুধ খাচ্ছেন সেটি নিয়মিত খেয়ে যেতে হবে কিনা, এর সাথে উচ্চ রক্তচাপেরও আসলে কোনো সম্পর্ক আছে কিনা, এই দিকটি যদি আপনি বলেন। উচ্চ রক্তচাপের মূলত দুটি অংশ, একটা প্রাইমারি হাইপারটেনশন, একটা সেকেন্ডারি। সবচেয়ে কমন হলো প্রাইমারি, এবং এটা অ্যারাউন্ড 90% বা 95%, আর 5 to 10% সেকেন্ডারি হাইপারটেনশন। তার ভিতরে অন্যতম কারণ হলো এন্ডোক্রাইন কজ, এবং এন্ডোক্রাইন ডিজঅর্ডারের ভিতরে তারপরে থাইরয়েড ডিজঅর্ডার, হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম, দুইটি কন্ডিশনই কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। এবং সেই ক্ষেত্রে থাইরয়েড ডিজঅর্ডারের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গ্রহণ করতে হবে। আচ্ছা, এমনিতে কি একটা ওনার প্রশ্নের প্রসঙ্গে বলা যেতে পারে যে থাইরয়েডের যদি শুধু সমস্যা থাকে, অর্থাৎ এর সাথে অন্য কোনো জটিলতা নাই, সেক্ষেত্রে কি ওষুধ দীর্ঘদিন খেতে হয়, নাকি থাইরয়েডের সমস্যার ওষুধ নির্দিষ্ট সময় খেলেই চলে? এটা যেহেতু একটা সেকেন্ডারি হাইপারটেনশন, আমরা থাইরয়েড ডিজঅর্ডারটা যদি ইমপ্রুভ করতে পারি এবং সেটা যদি ভালো হয়ে যায়, তাহলে হয়তো তার হাইপারটেনশনের ওষুধ ভবিষ্যতে নাও খাওয়া লাগতে পারে। তবে এই ব্যাপারে চিকিৎসক সিদ্ধান্ত দেবেন। আচ্ছা, ওকে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। চট্টগ্রাম থেকে বলছিলাম, নাসিরউদ্দিন। আমি অনেকদিন পর্যন্ত প্রেশার ওষুধ খাই, ওসাটিল 25, প্রায় 7 বছর পর্যন্ত। এমনি আমার প্রেশার প্রায় ঠিক আছে, কন্ট্রোল আছে। এখন আমি কি ওষুধ কিনে খাবো, কন্টিনিউ চালাবো কিনা এটা? আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন, এটি অনেকেরই প্রশ্নের উত্তর দেবে আশা করি। আমি ডক্টর মঞ্জুর মোর্শেদ আপনার কাছে আসি। একটি ওষুধ তিনি প্রায় 7 বছর ধরে খাচ্ছেন, প্রেশার কন্ট্রোলে আছে, তিনি কি করবেন? ওষুধটিকে চালাবেন নাকি বন্ধ করে দেবেন? জি, ধন্যবাদ। ওনার বয়স কত আমি জানি না। এরপরও যেহেতু ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন ফর 7 ইয়ার্স এবং ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল, এবং যেহেতু আন্ডার কন্ট্রোলে আছে, ওনার কন্টিনিউ করা উচিত। যদি উনি ডিসকন্টিনিউ করে থাকেন, তাহলে ওনার রিবাউন্ড হাইপারটেনশন হতে পারে, কিংবা আরও অন্য কমপ্লিকেশন হতে পারে। হাইপারটেনশন আর্জেন্সি বা ইমার্জেন্সি যেটাই বলেন, এগুলো হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে হতে পারে। তো সুতরাং কোনো অবস্থাতে নিজের থেকে কখনো ব্লাড প্রেশারের ওষুধ আপনি বন্ধ করবেন না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া তার মানে এই নয় যে আপনি ব্লাড প্রেশারের ওষুধ খাবেন কিন্তু আপনি কোনো লাইফস্টাইল মডিফিকেশন করবেন না। আপনার অন্য ধরনের যে সতর্কতা যেগুলি করা উচিত সেগুলো করবেন না, সেটি কিন্তু হওয়ার না। যেমন আপনার ওবিসিটি যদি থাকে, কিংবা প্রতিদিন এক্সারসাইজ করা, সেডেন্টারি লাইফস্টাইল থেকে কাউস পটেটো থেকে বের হয়ে আসা, বিভিন্ন ধরনের ফল, ভালো সবজি খাওয়া, সল্ট লিমিটেশন করা, এগুলো কিন্তু আপনাকে সবই করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম স্ট্রেস ফ্রি, অ্যালকোহল ফ্রি, স্মোকিং ফ্রি, এগুলো কিন্তু করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। অনেক মানুষের কিন্তু এই প্রশ্ন থাকে যে আমার প্রেশার কন্ট্রোলে আসছে, তাহলে আমি ওষুধ বন্ধ করে দেব কিনা। এই প্রসঙ্গে আমি আরেকটু আলোচনায় যেতে চাই আপনার সাথে, যে এমন কি কোনো সিনারিও আছে, এমন কোনো পরিস্থিতির কি উদ্ভব হতে পারে যেখানে আমি আমার ওষুধ আসলে বন্ধ করতে পারবো? এটি কিভাবে নির্ধারিত হতে পারে যে ব্লাড প্রেশারের বা উচ্চ রক্তচাপের ওষুধ একটা সময় আমি চাইলে বন্ধ করে দিতে পারি? এটি ডিপেন্ড করে আপনার প্রোভাইডার সবসময় একটা ফলো আপে রাখবেন, ব্লাড প্রেশার কীরকম হচ্ছে না হচ্ছে, ব্লাড প্রেশারটা কতটুকু নর্মাল বা ব্লাড প্রেশার লোর দিকে যাচ্ছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার হয়তো ব্লাড প্রেশারের মেডিসিনটা অ্যাডজাস্ট করা যেতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম যদি ধরেন কারো হয়তো ওবিসিটি ছিল, কিংবা অনেক প্রসেস ফুড খেতেন, সল্টি ফুড খেতেন, এখন সেগুলি থেকে বের হয়ে আসছেন, তারপর অ্যাট দ্য সেম টাইম ব্লাড প্রেশারের ওষুধ যে আগে যেরকম খেতেন তার থেকে হয়তো কম হতে পারে, এবং
হয়তো বয়স এবং কোমরবিডিটির উপর নির্ভর করে ব্লাড প্রেশারের রেঞ্জ, এগুলি যদি ব্লাড প্রেশারের যে ডায়েরিতে আছে এটির উপর ভিত্তি করে হয়তো আপনার অনেক সাবস্টেন্সিয়ালি রিডিউসও করা যেতে পারে। এবং যদি উনি অন্যান্য যে ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন যদি স্যুট করে থাকে, হয়তো কোনো সময় ব্লাড প্রেশার হয়তো মেডিসিন নাও লাগতে পারে। এগেইন এগুলো আপনারা কোনো অবস্থাতে নিজের থেকে ব্লাড প্রেশার ওষুধ বন্ধ করবেন না যতক্ষণ না প্রোভাইডারের সাথে আপনি এই ব্যাপারে আলাপ আলোচনা করেন এবং উনি রাজি হন যে হ্যাঁ হয়তো ব্লাড প্রেশার মেডিসিনটা একদম রিডিউস করা যেতে পারে কিংবা ডিসকন্টিনিউ করা যেতে পারে, যেহেতু আপনি অন্যান্য লাইফস্টাইল মডিফিকেশন করেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মতিন সৈয়দপুর নীলফামারী থেকে বলছি। আমি জাকির স্যারকে সালাম দেই। আসসালামু আলাইকুম। জি স্যার, আমি জাকির স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আমি 3 বছর ওসারটির 25 খাইছি, তারপরে আমার প্রেশার আবার একটু আপ ডাউন করতেছিল। আবার আমি ডাক্তারের কাছে যাই, উনি আমাকে ফ্যাটি লিভার এবং অন্যান্য টেস্ট করে 25-50 দিয়েছে। কারণ আমি 53 বছর থেকে খাচ্ছি, কিন্তু ইদানিং আবার আমার ওই আগের মতো সমস্যাটা দেখা দিচ্ছে। এখন আমার করণীয় কি? আমি কি আবার ডাক্তারকে দেখাই সব কিছু চেক আপ করে ওষুধটা চেঞ্জ করবো কিনা? অনেক অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে প্রশ্ন, উত্তরটি দেবেন। ধন্যবাদ। আপনি ওসাটিল আগে 25 খেতেন, এখন 50 খাচ্ছেন এবং এই 50-তে আপনার প্রেশার এখন কন্ট্রোলে আছে, তাই তো? না, উনি আসলে যে ইদানিং একটু আপ ডাউন হচ্ছে, ইদানিং আপ ডাউন করছে। এখন এই আপ ডাউন বলতে আমি ঠিক বুঝতে পারছি না, এটা কি রেঞ্জের ভিতরে থাকে কিনা। যদি রেঞ্জের ভিতরে থাকে, এর একটা রেঞ্জ আছে ব্লাড প্রেশারের, যেমন উপরেরটি সিস্টোলিক, নিচেরটি ডায়াস্টোলিক। আমরা ডায়াস্টোলিকটা যদি 85 এর নিচে থাকে আর সিস্টোলিক যদি 130 বা 35 এর নিচে থাকে, তাহলে বলবো ঠিক আছে। একটু ওঠানামা করতেই পারে সকাল বিকাল, অথবা পার্সন টু পার্সন একটু ভেরি করতে পারে, এবং সেটা কিন্তু খুব অল্প ভেরিয়েশন। যদি এই ভেরিয়েশনটা রেঞ্জটা এক্সিড করে, তখন এটা সিগনিফিক্যান্ট। আমি মনে করি আপনার যে চিকিৎসক নীলফামারীতে, সেই চিকিৎসকের সাথে একটু যোগাযোগ করুন, উনি এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিবেন। কারণ এই সিদ্ধান্ত আপনি নেবেন না, ডোজ কমানো বাড়ানো সেটা আপনার চিকিৎসক ঠিক করে দেবেন। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর জাকির হোসেন। আমি এই প্রসঙ্গে ডক্টর মঞ্জুর মোর্শেদ, আপনার আরেকটু কমপ্লিমেন্টেশন চাইবো। এরকম ক্ষেত্রে যে একটি ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছিলেন, তারপরে দেখা গেল যে প্রেশার কন্ট্রোলে আছে, এরপরে আবার একটু পরিবর্তন হয়ে গেল, বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তখন যে নতুন ওষুধ দেয়া হয়, সেটির এই যে অ্যাডজাস্টমেন্টের যে প্রসঙ্গটা, এখানে একজন রোগী কিভাবে এই ওষুধটি গ্রহণ করার সাথে নিজেকে অ্যাডজাস্ট করবেন, এবং এটি সাধারণত কতখানি সময় লাগে বুঝতে যে ওষুধটি আমার উপর ঠিকমতো কাজ করছে নাকি করছে না? জি, যখন ব্লাড প্রেশার যেমন উনি লসার্টান 25 খাচ্ছেন এবং পরবর্তীতে সেটি বাড়িয়ে 50 মিলিগ্রাম করা হয়েছে এবং ব্লাড প্রেশার ভালোই ছিল। এরপরে যদি ফ্লাকচুয়েশন করে থাকে, ফ্লাকচুয়েশন বলতে উনি কি লো ব্লাড প্রেশার বোঝাচ্ছেন নাকি হাই হয়ে যায় মাঝে মধ্যে, সেটি বোঝাচ্ছে আমি জানি না। তো অ্যাগেন আমি বারবার একটা কথাই বলি, ওষুধ হচ্ছে যে এটি হচ্ছে যে আপনার সিনার্জিস্টিক এফেক্ট করে থাকে, মানে আপনাকে হেল্প করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার লাইফস্টাইল, ডায়েট, এগুলো কিন্তু সবই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, তারপর আপনি যে প্রশ্নটা বলেছেন যে প্রেশারের ওষুধ কিভাবে আমি অ্যাডজাস্ট করবো, অ্যাগেন এটি ডিপেন্ড করে আপনার ব্লাড প্রেশারটা, যেই মেডিসিনটা দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, এখানে লসার্টান 50 মিলিগ্রাম দেওয়া হয়েছে, কিন্তু ধরুন ওনার প্রেশার হচ্ছে আপনার 160। যদি এটি হয়ে থাকে, হয়তো লসার্টান বাড়ানো যেতে পারে যদি কিডনি ফাংশন যদি ঠিক থাকে, কিংবা আপনার আরেকটি মেডিসিন হয়তো অ্যাড করা যেতে পারে, যেমন হাইড্রোক্লোরোথায়াজাইড বা অন্য কোনো মেডিসিন, যদি অন্যান্য সব কিছু ঠিক থাকে। তো এইভাবে আপনার বোঝা যায় যে ব্লাড প্রেশারটা আপনার ঠিক আছে কিনা, এবং এটি অ্যাট দ্য সেম টাইম 1 মান্থ টু 3 মান্থ আপনার ক্লোজলি ফলো আপে থাকতে হয় যে ব্লাড প্রেশারটা এখন স্টেবল আছে কিনা। হুট করে আপনি ব্লাড প্রেশার একটা ওষুধ খেলেন, ডাক্তারের সাথে আর আলাপ করলেন না, এবং আপনি যা ইচ্ছা তাই সব কিছু আপনার লাইফস্টাইলে কোনো চেঞ্জ আনলেন না, স্মোকিং বলেন, অ্যালকোহল বলেন, তাহলে সেভাবে হলে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হওয়া খুবই টাফ ব্যাপার। খুবই টাফ ব্যাপার। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। আমি ওষুধ সংক্রান্ত একটি সর্বশেষ প্রশ্ন ডক্টর জাকির হোসেন আপনাকে করব। সেটি হচ্ছে যে অনেকেরই, যেমন আপনি ট্র্যাডিশনাল অথবা কনভেনশনাল যেই ধারণা যে ব্লাড প্রেশার থাকলে ওষুধ খেয়ে যেতে হবে, এটি যেমন প্রতিষ্ঠিত, আবার
সোশ্যাল মিডিয়া বলি বা অন্যান্য জায়গায় অনেক মানুষ এই অভিযোগ করেন, অনেক সাধারণ মানুষ, যে একজন ডাক্তার ওষুধ বিক্রি করার জন্য আমাকে সারা জীবন এই ওষুধ খাওয়াচ্ছে, এই ওষুধ না খেলেও তো আমি ভালো থাকতে পারি অথবা থাকবো। এবং এটা যে কেবল সাধারণ মানুষের কথা তা নয়, এটি কিন্তু একটা শ্রেণী আছে ডাক্তারদের ভেতরেও, আমি কারো স্পেসিফিক নাম নেব না, কিন্তু একটা গোষ্ঠী আছে যারা বলছেন যে ডাক্তার জোর করে আপনাকে ওষুধ খাওয়াচ্ছে। এই যে একটি ধারণা যেটি আরও সাধারণ মানুষের ভেতরে ঢুকে যাচ্ছে, তার বিপক্ষে ডক্টর জাকির হোসেন এই ব্লাড প্রেশারের এই ওষুধটা কেন খাওয়া দরকার, এটির যৌক্তিকতাটা যদি আপনি একটু তুলে ধরেন। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, কারণ রোগীদের এরকম অনেক ধরনের কৌতূহলী প্রশ্ন, অনেক সন্দেহ, অনেক কিছুই আছে। এই সন্দেহকে ঊর্ধ্বে উঠতে হলে এই সমস্ত ক্রনিক ইলনেস, যেটা দীর্ঘমেয়াদী রোগ, যেটা ইনকিউরেবল রোগ, যেটাকে কন্ট্রোল করতে হয়, কিওর করা সম্ভব ইউজুয়ালি হয় না। এখানে ট্রিটমেন্ট শুরুর আগে মোটিভেশন করতে হবে, কাউন্সিলিং করতে হবে। আমি মনে করি যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এই ডিজিজগুলোর চিকিৎসার শুরুতে রোগীকে যদি খুব ভালোভাবে অডিও ভিজুয়াল কাউন্সিলিং করতে পারি, যেমন উচ্চ রক্তচাপ কি, কেন হয়, কিভাবে কন্ট্রোল করব, মানে কোন কোন ফ্যাক্টরের জন্য এটা হচ্ছে, অথবা কোন কোন ফ্যাক্টরের জন্য এটা অ্যাগ্রাভেট করতেছে, চিকিৎসা করলে কি বেনিফিট, চিকিৎসা কত ধরনের। যেমন আমাদের দেশের রোগীরা নন ড্রাগ ট্রিটমেন্টকে ট্রিটমেন্ট মনেই করে। তারা মনে করে আমি ডাক্তার সাহেবের কাছে এসেছি, আমি প্রেসক্রিপশন নিব, ওষুধ খাবো, সুস্থ থাকবো, এত নিয়ম আমি মানতে পারবো না। কারণ ওষুধ খাওয়া কিন্তু অনেক সহজ, নিয়ম কানুন মানা কিন্তু একটু ডিফিকাল্ট। যেমন ডায়েট মডিফিকেশন, প্রতিদিন এক্সারসাইজ, সল্ট ইনটেক কমানো, প্রসেস ফুড না খাওয়ানো। যেমন অনেকের কাছে আমাদের শুটকি মাছ খুব প্রিয় খাবার, এখন শুটকি মাছে প্রচুর লবণ। প্রসেস ফুড আমরা সকলেই পছন্দ করি, সেখানে প্রচুর লবণ। অ্যালকোহল আমাদের দেশে হয়তো প্রবলেম না, কিন্তু বিভিন্ন দেশে অ্যালকোহল কিন্তু একটা উপাদেয় পানীয়। এই সমস্ত ফ্যাক্টর অ্যাভয়েড করতে হবে, যেটা অত্যন্ত ডিফিকাল্ট। তাই আমি মনে করি যে অহেতুক কোনো চিকিৎসক ওষুধ দেন, আমরা যদি চিকিৎসার শুরুতে তাকে ভালোভাবে কাউন্সিলিং করে বোঝাইতে পারি, তাহলে সেই রোগী কিন্তু আর ডিফল্টার হবে না, চিকিৎসার সাথে যুক্ত থাকবে। জি, ডক্টর জাকির হোসেন, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম রবিজ আহমদ শিকদার, আমি চিটাগাং থেকে বলছিলাম। জি, বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, প্রেসারের ওষুধ লো হয়ে গেলে কি করব? খুবই চমৎকার একটি বিষয়। ডক্টর মঞ্জুর মোর্শেদ, আপনার কাছ থেকে মনে হয় প্রশ্নটির উত্তর নিয়ে নেই। আমরা হাই প্রেশার নিয়ে অনেক কথা বলি, কিন্তু প্রেশার যদি লো হয়ে যায় তখন আসলে কি করণীয়? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রেশার যে লো হয়ে যায়, প্রথমে আমাকে জানতে হবে যে ওনার কি আগে ব্লাড প্রেশার ছিল কিনা, এবং উনি কোনো অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনে নিয়েছেন কিনা। এবং অনেক ব্লাড প্রেশারের মেডিসিন যদি আবার বেশি হয়ে যায়, অনেক সময় ব্লাড প্রেশার লো করে থাকে, এবং সেটির জন্য যদি ব্লাড প্রেশার লো হয়ে থাকে, তাহলে আমাকে আবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, রিডাকশন করতে হবে, কিংবা হয়তো ব্যাকআপ হতে হবে যে মেডিসিনটা খাচ্ছে। আচ্ছা, আর যদি এমনিতে যদি ব্লাড প্রেশার যদি লো থাকে, সেটি আবার অনেক কারণে হতে পারে। সেটি ডিহাইড্রেশনের জন্য হতে পারে, কিংবা অন্য কোনো অর্গানিক কজের জন্য হতে পারে। অনেক সময় আপনার ওনার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না, অনেক সময় সেকেন্ড স্টেজের প্রেগনেন্সির সময় অনেক সময় আপনার এই লো ব্লাড প্রেশার হতে পারে। তো এটা জানতে হবে যে কী জন্য প্রেশার লো হয়ে থাকে। যদি আপনার অনেকের যদি প্রেশারটা লো হয়ে থাকে, কিংবা কোনো কারণ ছাড়াই, কোনো ভিনাস ইনকম্পিটেন্সি বা কোনো কারণে আমরা জানি না, কিন্তু এই সময় যদি এরকম হয়ে থাকে, কিংবা সিমটম যদি ফিল করে থাকেন, যেমন ডিজিনেস, অলমোস্ট লস অফ কনসিয়াসনেস, এই ধরনের যদি হয়ে থাকেন, শুধুমাত্র যদি এটি বোঝা যায় যে লো ব্লাড প্রেশারের জন্য হতে পারে, তখন অনেক সময় হাইড্রেশনের সাথে সাথে, কিংবা কিছু একটু সল্ট স্প্রিঙ্কল বা সোডিয়াম ট্যাবলেট এই ধরনের, কিংবা অনেক সময় আমরা মিরোড্রিন দিয়ে থাকি এই ব্লাড প্রেশারটাকে আপনার বাড়ানোর জন্য। তো সুতরাং এটা দেখতে হবে যে এটা কী কারণে যে লো ব্লাড প্রেশারটা হচ্ছে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মাসুদ মিয়া, আমি গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা, জি, প্রশ্নটি করুন।
আমি যখন মানে অফিসে একটু বকাবকি করি তখন আমার ওই গলার রগ মনে হয় ছিঁড়ে যায় এবং প্রেশারও হাই হয়ে যায়, 160/65 এরকম হয়, তার নেচেরটা 120/30 হয়। আচ্ছা, অন্য তাহলে আমার অন্য সময় কি স্বাভাবিক থাকে? অন্য সময় আবার স্বাভাবিক থাকে, আচ্ছা কিন্তু রাগ করলেই এরকম হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমি মনে হয় ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনাকে একটু জিজ্ঞেস করি যে এই যে যখন পেশাগত কারণে উনি যখন উত্তেজিত হচ্ছেন বা রাগ করছেন সেই সময়টায় তার প্রেশার বেড়ে যাচ্ছে, এই বিষয়ে কি করা যায়? জি, স্বভাবত যখন স্ট্রেসে থাকি, বডি যখন যে কোনো একটা স্ট্রেস থাকে, তখন যে কর্টিসল, যে স্ট্রেস হরমোনটা নিঃসৃত হয়ে থাকে বডির মধ্যে, সেটি আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে তোলে। এটা হচ্ছে যে ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স। এটি ফিজিওলজিক্যাল একটা রেসপন্স। কিন্তু ফিজিওলজিক্যাল রেসপন্স বললেও ওনার প্রেশার 160/120, 130 এই ধরনের হয়ে থাকে। তো ওনার খুবই ক্লোজলি ফলো আপ করতে হবে এবং দেখতে হবে যে ওনার আসলে আপনার ব্লাড প্রেশার আছে কিনা, কিংবা ব্লাড প্রেশারের দিকে যাচ্ছে কিনা। তো এখানে ডাক্তারের কাছে গেলে অনেক সময় হয়তো আমরা হোয়াইট কোট সিনড্রোম বলে থাকি, যেটি আপনার যে কোনো আমরা ডাক্তারের শরণাপন্ন হলে অ্যাগেইন স্ট্রেস বেড়ে যায়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়। কোনো রাগ করলে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আবার অ্যাট দ্য সেম টাইম যখন বাসায় থাকেন তখন ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে থাকে। তো অ্যাগেইন এটা দেখতে হবে ব্লাড প্রেশারটা আছে কিনা। এখন ওনার করণীয় হচ্ছে যে যেহেতু স্ট্রেসজনিত কারণে যদি প্রেশার যদি বেড়ে থাকে, তাহলে অবশ্যই ওনাকে সেই স্ট্রেস যতদূর সম্ভব এটা কমাতে হবে, এবং সেটি যেইভাবে হোক উনি সেটা ডিসাইড করবেন কিভাবে কমাতে হবে। এবং সোজা কথা হচ্ছে যে আপনি স্ট্রেস রাখতে পারবেন না এবং এইভাবে হয়তো রাগ করতে পারবেন না, কিন্তু যদিও এটা খুবই টাফ ব্যাপার, কিন্তু আপনাকেই সেটি হ্যান্ডেল করতে হবে যে কতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারবেন যে স্ট্রেস থেকে যতটুকু কমানো, যাতে আপনার এই ধরনের পরিস্থিতির শিকার না হন। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। আমি ডক্টর জাকির হোসেন আপনার কাছে আসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গটি বারবার আলোচনায় এসছে, কোনো মতেই যাতে আমাদের এই উচ্চ রক্তচাপের সমস্যাটি না দেখা দেয় সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা তাহলে এই প্রতিরোধের জায়গাটা আসবো যাতে উচ্চ রক্তচাপ আমাদের না হয়। ডক্টর জাকির হোসেন, আপনার পরামর্শ যে উচ্চ রক্তচাপ যদি আমরা প্রতিরোধ করতে চাই, কি কি জিনিস দিয়ে আমাদের শুরু করা উচিত, জীবনযাপনে কি আনতে হবে পরিবর্তন? উচ্চ রক্তচাপ প্রতিরোধ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আমরা এর আগে বলেছি উচ্চ রক্তচাপ তথা হাইপারটেনশন মোস্টলি প্রাইমারি মিনস কারণ অজানা। তবে কারণ অজানা থাকলেও আমরা যদি প্রথম থেকে সতর্ক হই, সচেতন হই, লাইফস্টাইল ডায়েট সম্পর্কে যদি সচেতন হই, তাহলে কিন্তু আমার উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা অনেকাংশেই কম। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরে নিলাম আমি দেখতে পেলাম আমার বাবা মার উচ্চ রক্তচাপ, আমি তার সন্তান, এবং আমি আমার আর্লি লাইফ থেকে, অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে আমি আমার ওজনটা মেনটেন করি, আমি এক্সারসাইজ করি, আমি ডায়েটের ব্যাপারে সতর্ক এবং সচেতন, সল্ট ইনটেক আমি ঠিকভাবে কম করি, অ্যালকোহল অ্যাভয়েড করি এবং নিয়মিত 6 থেকে 8 ঘন্টা রেস্ট নিই, স্লিপে থাকি, তাহলে কিন্তু ইন ফিউচার আমার উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা অনেক অনেক কম। পাশাপাশি এমনটি যদি হয় আমার ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে এবং আমি এই সমস্ত নিয়মের কোনোটাই ফলো করলাম না, দেখা যাচ্ছে সম্ভবত নিয়ার ফিউচারেই আমার উচ্চ রক্তচাপ হবে। এখন কথা হলো যে এই উচ্চ রক্তচাপ কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিফ্যাক্টরিয়াল, সিঙ্গেল ফ্যাক্টর এটাকে কন্ট্রোল করে না। তাই আমি বলবো জেনেটিক প্রিডিসপোজিশন সেটা কিন্তু আমি অ্যাভয়েড করতে পারবো না, কারণ আমার ফ্যামিলি হিস্ট্রি আমি ইগনোর করতে পারবো না, কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো সেগুলোকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো। তাই আমাদের উচিত হবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করে, ওয়েটটা মেনটেন করে, এক্সারসাইজটা মেনটেন করে আমি এই উচ্চ রক্তচাপ প্রিভেন্ট করবো। আর যদি একান্ত তারপরে হয়েই যায়, তখন অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিয়ে তার সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করব এবং লাইফ লং একটা অ্যাটাচমেন্ট নিয়ে সুস্থ থাকবো। একটা রোগীদের একটা কমপ্লেন হলো সারা জীবন ওষুধ খাবো। রোগীদের বোঝাতে হবে আমরা কিন্তু প্রতিদিন সকাল দেখেন, খেয়াল করুন, এত ব্যস্ততার ভিতরেও ডাইনিং টেবিলে বসতেই হয়, নাস্তা করতেই হয়। এটা কিন্তু কখনো বিরক্ত লাগে না। কেন? কারণ নাস্তা না করলে আমি অফিস করতে পারবো না, আমার মাথা ঠিকভাবে কাজ করবে না, আমার মাথার শূন্যতা লাগবে, পেটটা কেমন কেমন করবে।
প্রয়োজনে খাচ্ছি সকালের ব্রেকফাস্ট, আমি প্রয়োজনেই কিন্তু ওষুধটা খাচ্ছি। শুধু একটা পিল ট্যাবলেট আমরা একটু পানি দিয়ে খেয়ে নিলাম, এখানে মেন্টাল সেট আপটাই মোস্ট ইম্পর্টেন্ট। তাই মনের পরিবর্তন এবং এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধন্যবাদ ডক্টর জাকির হোসেন। ডক্টর মঞ্জুর মোর্শেদ, আমরা একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে ফিরি। যখন ওষুধ খেতে হয় উচ্চ রক্তচাপের, তখন বেশিরভাগ সময় একটা ওষুধ সকালে বা একটা বিকেলে এরকম আসে, কিন্তু কখনো কখনো আমরা দেখছি যে একাধিক ওষুধও কিন্তু খেতে দেয়া হয়। এই প্রসঙ্গটি কখন আসে এবং একাধিক ওষুধ খাওয়ার দীর্ঘমেয়াদী যে কোনো পরিণতি আছে কিনা, কোনো ক্ষতি হয় কিনা শরীরে উচ্চ রক্তচাপ সংক্রান্ত ওষুধ খেলে? জি, খুবই সুন্দর প্রশ্ন। একাধিক ওষুধ নির্ভর করে যখন ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয় না তখন। যেমন আমি এক্সাম্পল দিয়ে থাকি, যেমন ধরুন আপনার প্রথমত হচ্ছে যে ব্লাড প্রেশার যদি ধরা পড়ে এটি 160 নিচে, ধরুন 140 প্লাস লিটল বিট, 90 লিটল বিট প্লাস, প্রথমে দেখা যায় যে ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন করে কোনো মতে আপনার এই ব্লাড প্রেশারটা অ্যাডজাস্ট করা যায় কিনা, কমানো যায় কিনা। এরপরেও যদি না কমানো যায় তখন আমরা ওষুধের চিন্তা করে থাকি, মেডিসিন দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি। এবং এই মেডিসিনটা দেওয়া হয় আপনার ব্লাড প্রেশারের রেঞ্জটা কেমন, এখানে এটা টাইপ 1 টাইপ 2 এই ধরনের অনেক ধরনের আছে, এটার উপর নির্ভর করে। সচরাচর সাধারণত 160-র উপরে যদি হয়ে থাকে সাধারণত 2 মেডিসিন দিয়ে অ্যাডজাস্ট করা বেটার। তো এখন যখন ব্লাড প্রেশারের মেডিসিনগুলো দেওয়া হয়ে থাকে এগুলি অনেক লং টার্মে ফলো আপ করতে হয়, তারপর ব্লাড প্রেশারটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা কিংবা আরও দিতে হবে কিনা সেগুলোর উপর নির্ভর করে থাকে। আর আপনি যে সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেনে যেটা বলেছেন যে ব্লাড প্রেশারের মেডিসিনের কোনো সাইড এফেক্ট আছে কিনা, প্রত্যেকটা মেডিসিনের কোনো না কোনো কিছু সাইড এফেক্ট আছে। আমরা যখন মেডিসিনটা দিয়ে থাকি তখন রিস্ক অ্যান্ড বেনিফিট রেশিওটা আপনার অ্যাসেস করে থাকি যে বেনিফিটটা কতটুকু হচ্ছে। দেখেন ব্লাড প্রেশারের মেডিসিন যদি আপনি না নিয়ে থাকেন কিংবা ব্লাড প্রেশারের মেডিসিন না নিয়ে যদি আপনি ব্লাড প্রেশার যদি হাই রাখেন তাহলে আপনার বিভিন্ন কমপ্লিকেশন আমরা অন এন্ড অন বলতে পারবো। তার মধ্যে সবচেয়ে বড় কমপ্লিকেশন হচ্ছে কি হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে যে স্ট্রোক। এবং আপনি এইগুলি আপনি যদি মনে করেন যে হ্যাঁ ইট ডাজন্ট ম্যাটার, সেটি আপনার উপর, তো অবশ্যই কোনো ব্যক্তি এটা চাইবেন না। এবং আরও তো অনেক কিছু আছে, কিডনি ডিজিজ অন এন্ড অন, এই সমস্ত কিছু। তো সুতরাং মেডিসিনটা যদি খাওয়ার পরে যদি আপনি ব্লাড প্রেশারটা যদি কন্ট্রোল রাখতে পারেন তাও এবং এই সমস্ত কমপ্লিকেশন থেকে যদি রেহাই পান তাহলে তো অবশ্যই আপনার কোয়ালিটি লাইফ অনেক বেটার হবে। না হলে তো আপনার যে মরবিডিটি মোর্টালিটি হবে সেটা তো কনসিকোয়েন্সটা খুবই, এটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ, ডক্টর জাকির হোসেন, দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মুস্তাক। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ প্রসঙ্গে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনযাপনের যেই শৃঙ্খলা সেটি আমাদের ফিরিয়ে আনতে হবে এবং আমাদের খাদ্যাভ্যাস, দৈনন্দিন যেই এক্সারসাইজ করার যে রুটিন সব কিছু আমাদের মেনটেন করতে হবে, তাহলেই উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সকলে সচেতন হবেন এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।